প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, বিশিষ্ট কবি হাসান হাফিজ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আলোচনায় যেতে চাই। প্রথম আলো, বাসা, কারখানা, রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়, অনুসন্ধানমূলক একটি রিপোর্ট। ছাত্র সংসদ নির্বাচন, ডাকসুর প্যানেল নিয়ে বলেছেন উমামা, দল সংশ্লিষ্টতা না থাকাকে শক্তি মনে করেন উমামার প্যানেল। দৈনিক যুগান্তর, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংখ্যা দেখছি না, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুগান্তরকে মির্জা ফখরুল। প্রতিরোধ দিবস, গুম প্রতিরোধ দিবস, ফেরেনি 352 জন, পথ চেয়ে স্বজনেরা। দৈনিক সমকাল, খালেদা জিয়ার আশায় জামায়াত বিএনপির সঙ্গে নিষ্ফলা বৈঠক, প্রকৌশল শিক্ষার্থীদের প্রতিবাদী মশাল মিছিল। রাকসুর ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান। বাংলাদেশ প্রতিদিন, নূর রাশেদ সহ আহত 15, সেনা মোতায়েন, জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ সংঘর্ষে রণক্ষেত্র। বিদেশে ছাপা হবে 600 কোটি টাকার বই। মানব জমিন, মাঝপথেই থেমে গেছে আলোচনা, আইনি ভিত্তি কে দিবে গ্যারান্টি, জুলাই সনদ, জোট নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। খবরের কাগজ, রোডম্যাপ ঘোষণার পরও সংশয়, তারপরও সংখ্যা কেন? দিল্লির ভিসা নিষেধাজ্ঞা, ইসির আশঙ্কা আগামী নির্বাচন হবে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ। আমার দেশ, গুমের অপরাধী সিন্ডিকেট এখনও বিচারের বাইরে। ইনকিলাবের শিরোনাম, ব্যবসায়ীদের চোখের আশার আলো, ত্রয়োদশ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। কালবেলার শিরোনাম, সংসদ নির্বাচনের রোডম্যাপ, তবুও নানামুখী চ্যালেঞ্জে ইসি, জাফা, গণ অধিকার সংঘর্ষ, নূর রাশেদ আহত। দৈনিক দিনকাল, রোডম্যাপকে রাজনৈতিক দলগুলোর স্বাগত, নির্বাচন কমিশনের বটম লাইন হচ্ছে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা, সিইসি বলেছেন। রূপালী বাংলাদেশ, সিলেটে শাহ আরফিনে ধ্বংসযজ্ঞ, কোদালের কোপে খণ্ড খণ্ড টিলা। বা শিরোনামটা খুব চমৎকার, কোদালের কোপে খণ্ড খণ্ড টিলা। আমরা যদি সময় পাই আলোচনা করব, কিন্তু তার আগে জাতীয় নির্বাচন নিয়ে একটি কথা বলতে চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংখ্যা দেখছি না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। জামায়াত বলছে যে অঙ্গীকার ভঙ্গ, একটা সুন্দর নির্বাচন ভণ্ডুল করার রোডম্যাপ দিয়েছে সরকার। নির্বাচন কমিশন বলছে আগামী নির্বাচন ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে। কিন্তু আমরা অনেক দিন আগের থেকেই আমরা শুনছি মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে যে আগামী নির্বাচন হবে সবচেয়ে সুন্দর সুশৃঙ্খল নির্বাচন। তাহলে এই যে নির্বাচন কমিশন থেকেই বলা হচ্ছে নির্বাচন আগামী ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে, তাহলে কি সংখ্যার জায়গাটা আরও তৈরি হলো? মানুষের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা তো একটা সুন্দর নির্বাচন এবং স্বচ্ছ নির্বাচন এবং একটা স্থিতিশীল দেশ, একটা সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার সংস্কৃতি গড়ে তোলা। কিন্তু বাস্তবতাটা অন্যরকম। বাস্তবতার হচ্ছে এই যে নানান ষড়যন্ত্র এখনও ক্রিয়াশীল আছে, একের পর এক ঘটনা ঘটে চলেছে। সহিংসতা, আপনি বললেন যে শিরোনামেই আমরা দেখলাম যে গত রাত্রে একটা অপ্রীতিকর এবং খুবই আতঙ্কজনক ঘটনা ঘটেছে। এটা একটা উৎকণ্ঠার সৃষ্টি করে অবশ্যই। তো এই ধরনের ঘটনা আরও অনেক ঘটতে থাকবে। তার মধ্যে আমরা আশাবাদী হতে চাই। এই পথ কঠিন পথ, দুর্গম, কণ্টকাকীর্ণ পথ। বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হচ্ছে আমরা যেন কাঁটা না বিছাই। তো এখন কোনো কোনো মহল থেকে কাঁটা বিছানোর জন্য তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু উচিত হবে যে সবার যেন শুভবুদ্ধির উদয় হয় এবং জনপ্রত্যাশার প্রতি তারা যেন শ্রদ্ধাশীল থাকে। হ্যাঁ, সেটাই। কিন্তু বাস্তবতা হচ্ছে যে তোরা না শুনে ধর্মের কাহিনী। আচ্ছা, আপনার কি মনে হয় যে প্রায় এনসিপি এবং জামাতের প্রায় একই রকমের সুর, যে সরকার রোডম্যাপ দেওয়ার ক্ষেত্রে অঙ্গীকার ভঙ্গ করেছে এবং যেটা জুলাই সনদ বাস্তবায়ন না করে এটা দেওয়া হচ্ছে, এবং বিশেষ করে পিয়ার পদ্ধতির কথা বলা হচ্ছে। অঙ্গীকার ভঙ্গ করাটা কোনটা? কি অঙ্গীকার ভঙ্গ করবে? তাদের সঙ্গে কথা বলে নিয়ে বাম দলগুলিও কিন্তু বলেছে জুলাই সনদে তারা স্বাক্ষর করবে না, তাদের পরামর্শ নেওয়া হয় না। এই নানান ধরনের এগুলি থাকবে। আপনার একজনের পক্ষে তো সব মানুষকে 100% সন্তুষ্ট করা সম্ভব না। এটা ফেরেশতা চাইলেও হয়তো সম্ভব না।
গণতন্ত্র হচ্ছে এইটাই সৌন্দর্য, যেন আমার, হ্যাঁ ঠিক আছে, আমার অধিকার কোথাও ক্ষুণ্ণ হলে আমি যদি উপেক্ষিত হই সেটার আমি প্রতিবাদ করার জন্য আমার ইয়ে থেকে শালীন ভাষায়, এবং সেটা যেন কোনো সাংঘর্ষিক পর্যায়ে না যায়, সেটাই হচ্ছে গণতন্ত্রের শিক্ষা। কিন্তু এটা হতে আমাদের সময় লাগবে, আমরা রাতারাতি এটা অর্জন করতে পারবো না। তার মধ্যেও আমাদের প্রত্যেকের সচেতন থাকতে হবে, এইটা যেন প্রতিরোধ আমরা করতে পারি। এই যে তথাকথিত মানে মব হচ্ছে, এগুলি আরও হয়তো হবে, নির্বাচন সামনে রেখে আরো সহিংসতার ঘটনা হয়তো আমরা দেখব, আরো রক্তপাত হয়তো দেখব, কিন্তু আমরা সেটা চাই না। এটা প্রতিরোধ করার জন্য প্রত্যেককে যার যার অবস্থান থেকে সচেতন থাকতে হবে, প্রতিরোধ করতে হবে, এবং সরকারকে দৃঢ়তার সঙ্গে এটার মোকাবেলা করতে হবে। কিন্তু সরকার সেটা পারছে না, এখনো পর্যন্ত পারছে না। কালকে যে ঘটনাটা ঘটলো গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টি, অবশ্যই জাতীয় পার্টি আওয়ামী ফ্যাসিস্টদের দোষর ছিল, সেটা সত্যি কথা। আওয়ামী লীগের অন্যায় অপশাসন দুঃশাসনকে তারা রেটিফাই করেছে, বৈধতা দিয়েছে, সেটার বিচার হওয়া উচিত অবশ্যই। আবার এটাও ঠিক যে জাতীয় পার্টির আড়ালে ছদ্মাবরণে আওয়ামী সন্ত্রাসীরা সেখানে ঢুকে গিয়ে নাশকতার ঘটনা ঘটাচ্ছে। এগুলি সরকারের দায়িত্ব হলো এগুলিকে শনাক্ত করা, সঠিক তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করা এবং তাদের শাস্তি বিধান করা। তো আমরা সেই ক্ষেত্রে ঘাটতি দেখতে পাচ্ছি, উন্নতা দেখতে পাচ্ছি, সেটাই দুঃখজনক। এগুলি যদি কঠোর হাতে দমন না করে একের পর এক উৎসাহিত হবে এবং আরও বড় ধরনের বিপর্যয় আমাদের সামনে হয়তো অপেক্ষমান। আমরা যেটা চাই না, আমরা শান্তি চাই, সুস্থিতি চাই, সুন্দর গণতান্ত্রিক উত্তরণ চাই। আপনি যেহেতু প্রসঙ্গ তুললেন, রিপোর্টার্স ইউনিটিতে যে ঘটনাটি ঘটল, দোষী যদি কেউ হয়, ফ্যাসিবাদের দোষর হয়, তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আছে, আপনি সোপর্দ করবেন সেখানে। কিন্তু যেভাবে, যে ভাষায়, যেভাবে আক্রমণ করে তাদেরকে লাঞ্ছিত করা হলো, সেটাও কি কাঙ্ক্ষিত? আপনার কি মনে হয়? না, সেগুলি তো কোনো সব দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানে শালীনতার, সহিষ্ণুতার, পরমত সহিষ্ণুতার একটা অভাব আমরা দেখতে পাচ্ছি। সেটা সরকারের তরফ থেকেও যে নাই তা না, সরকার তো আর ফেরেশতা না। সরকারের মধ্যেও ভুল ত্রুটি, দায়িত্ব জ্ঞানহীনতা, তারপরে কাণ্ডজ্ঞানহীনতা আছে, কোনো কোনো ক্ষেত্রে অদূরদর্শিতা আছে, অপরিপক্কতা আছে, বিচক্ষণতার অভাব আছে, সেটা সত্যি কথা। দৃঢ়তার অভাব আছে, সবচেয়ে বড় কথা। তো সেইটা যদি সরকার দৃঢ় না হয় তাহলে কিন্তু এই ধরনের পরিস্থিতি কন্ট্রোলের বাইরেও চলে যেতে পারে, বলা যায় না। কারণ ষড়যন্ত্র আছে, দেশের মধ্যে আছে, দেশের বাইরে আছে, সেগুলি কিন্তু আরও হয়তো ঘনীভূত হবে। তো এখন এগুলি প্রতিরোধ করার জন্যে সরকারকেই কিন্তু মূল দায়িত্বটা নিতে হবে এবং রাজনৈতিক দলগুলিকে আস্থা নিতে হবে। সম্মিলিতভাবে এটা একটা জাতীয় সংকট হিসেবে বিবেচনা করে সবাই যেন একটা পয়েন্টে এক থাকে, যেন আমরা এটাকে রুখে দাঁড়াবো, যতটা সম্ভব কম রক্তপাতের মাধ্যমে যেন নির্বাচনটা হয় এবং গণতন্ত্রের উত্তরণটা সম্ভব হয়। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এখন প্রচার মাধ্যম বেশ সরল, বিশেষ করে এখন তো উল্লেখযোগ্য সংখ্যক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। রাকসু, জাকসু, ডাকসু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরও নির্বাচন হচ্ছে। ছাত্র সংসদ নির্বাচনে বেশ আলোচনা। উমামা ফাতেমা বলেছেন, তিনি এনসিপিতে ছিলেন এক সময়, উনি বলেছেন দল সংশ্লিষ্টতা না থাকাকে শক্তি মনে করছেন উমামার প্যানেল। আবার আরেকটি খবর, রাকসুর ভিপি পদে এই প্রথম নারী প্রার্থী। তো নারীদের জাগরণ তো আমরা দেখছি, এটা খুব আশা জায়গায়। তো সব কিছু মিলে আপনার অবজারভেশন কি? এই যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, সবাই বলছেন যে জাতীয় নির্বাচনের টেস্ট কেস, যে জাতীয় নির্বাচনটা কতটা করা যায় সেইটা। তো আপনি পরিবেশ কেমন দেখছেন? আমার সৌভাগ্য হয়েছিল 2 বার ডাকসুতে ভোট দেওয়ার, যেহেতু আমি 11 বছর ভোট দেওয়ার এবং নির্বাচন কাভার করার। তো এখন এটাকে মনে হয় বলা হয় মিনি পার্লামেন্ট বলা হয়। তো এক সময় কিন্তু ছাত্র সংগঠনগুলি যদিও একটা বড় রাজনৈতিক দলের সমর্থক ছিল, কিন্তু তাদের একটা নিজস্ব সত্তা ছিল, অস্তিত্ব ছিল। ক্রমে সেটা বিলীন হয়ে গেছে, একটা অঙ্গ সংগঠনে, অন্ধ অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে। সেটার থেকে যদি মুক্তি আসে সেটা খুব ভালো কথা, কিন্তু সহসা এটার থেকে মুক্তি আছে বলে আমার মনে হয় না। তো নির্বাচন হোক, প্রতি বছর কিংবা 2 বছর পর পর যদি নির্বাচনটা হয়, বেশ কয়েকটা হওয়ার পরে একটা পর্যায়ে দাঁড়াবে, সেটা একটা স্যাচুরেটেড হবে, চর্চার জায়গাটা। হ্যাঁ, তো তখন কিন্তু এই ভুলভ্রান্তি, ভুল বোঝাবুঝি এবং ছাত্রদের অধিকার আদায় করার একটা ক্ষেত্র তৈরি হবে, একটা মানে বার্গেনিং একটা এজেন্ট কিংবা বার্গেনিং একটা শক্তি তৈরি হবে। সুষ্ঠু পরিবেশটা বজায় রাখার দায়িত্বটা তাদের উপরে বর্তাবে এবং সাধারণ ছাত্রদেরকে অংশগ্রহণ করে শিক্ষার পরিবেশটা, এখন আমরা দেখতে পাচ্ছি যে ছাত্ররা পাঠের থেকে মাঠেই বেশি সরব থাকতে। আপনাদের পত্রিকায় রিপোর্ট দেখেছি, হ্যাঁ, আমরা করেছিলাম কালের কণ্ঠে যে পাঠ নয়, মাঠেই বেশি সরব। তো ছাত্রদের প্রধান কাজ তো পড়াশোনা করা, ঠিক আছে। আমরা আমাদের জাতীয় সংকটে তারা মানে একটা কঠিন কাজ
পালন করেছে, নিরাপদ সড়কের জন্য আন্দোলন করেছে, কোটার বিরুদ্ধে আন্দোলন করেছে, তারপরে স্বৈরাচারের পতনের ব্যাপারে তারা অগ্রণী ভূমিকা পালন করেছে, রক্ত দিয়েছে, কঠিন একটা জগদ্দল পাথরকে সরিয়েছে জাতিসংঘ। কিন্তু তাদেরকে সামনে আরও কিন্তু কঠিন দায়িত্বটা পালন করতে হবে। এই বিজয়টাকে সংহত করার জন্য, গণতন্ত্রকে একটা স্থায়ী রূপ দেওয়ার জন্যে, প্রাতিষ্ঠানিকভাবে এটা প্রতিষ্ঠা করার জন্যে, দেশকে সন্ত্রাসমুক্ত করার জন্যে, শোষণমুক্ত করার জন্যে, বৈষম্য থেকে দূরে সরিয়ে আনার জন্যে কিন্তু কাজটা ছাত্রদের আরও আমরা প্রত্যাশা করব। এটা করাটা ঠিক নয়, কিন্তু তারাই একমাত্র নিঃস্বার্থ শক্তি হিসাবে আমাদেরকে একটা আলোর পথ দেখাতে পারে। আমরা সেটা প্রত্যাশাটা করব, কিন্তু পড়াশোনাটাকে কখনো উপেক্ষা করে নয়, পড়াশোনাটা তো লাগবে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, বিশেষ করে ডাকসু নির্বাচনে একক প্যানেলে দাঁড়িয়েছেন ভিপি প্রার্থী বেশ কয়েকজন, এবং তারা এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম এতটাই বেশি সরব যে আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করতে পারেন তাহলেও আলোচনার মধ্যে আসতে পারেন। তো বেশ কয়েকজন তরুণকে দেখা যাচ্ছে, বেশ তারা যেভাবে কথা বলছেন এককভাবে, একটা আশা জায়গায় আশা, এই আশাটা কি আদৌ এককভাবে লড়াই করার কোনো সম্ভাবনা থাকে? অনেক ফ্যাক্টর এখানে কাজ করে। তো আপনার পেশি শক্তির ব্যাপারটা তো আছেই, আসলে এখানে একটা আছে, টাকা পয়সার ব্যাপার আছে, তারপরে প্রভাবের ব্যাপার আছে, আধিপত্য, মাস্তানি, তারপরে গ্রুপিং, দল, গোষ্ঠী, সেগুলির উন্মত্ততা, হিংস্রতা, চাপ সৃষ্টি করা, এগুলি তো আছেই। কিন্তু আমরা তার মধ্যেও চাইব যতটা সম্ভব ফেয়ার ইলেকশন যেন হয়। এবং আপনি জানেন যে ডাকসু নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই। আইডেন্টিটি কার্ড দেখে দেখিয়ে হ্যাঁ, পরীক্ষা অনেক কঠিন, এবং এইবার নিরাপত্তার স্তরটাও থাকবে অনেক কঠিন থাকবে। অন্যান্য বছর আমরা যখন ভোট কেন্দ্র বাড়ানোর দাবি বোধহয় তুলছে তারা, শিক্ষার্থীরা বিশেষ করে যারা বিভিন্ন প্যানেল থেকে ভোট কেন্দ্র বাড়ানোর দাবি চলছে, যে এতগুলো ছাত্রছাত্রীকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট দেওয়া যাবে। ছাত্রছাত্রী তো প্রচুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো বোধহয় 40,000 45,000 ছাত্রছাত্রী, প্রায় 48। হ্যাঁ, তো আমরা যখন মানে 70 দশকে 80 দশকে শুরুর দিকে ছিলাম, তখন আমাদের সময়ে ছাত্র সংখ্যা ছিল 18,000। তো এখন এইটা 2 গুণ 3 গুণ হয়ে গেছে। তো সেই অনুযায়ী সক্ষমতাটাও বাড়ানো দরকার, ক্যাপাসিটিটা, ইনফ্রাস্ট্রাকচারটা দরকার, অবকাঠামোটা লাগবে আসলে, একসঙ্গে যেন সুন্দরভাবে ভোট দিতে পারে, কোনো যেন অশান্তি না হয়, সেটার চেষ্টাটা করা দরকার। কারণ এইটা কিন্তু সরকারের একটা বড় একটা, আপনি বললেন যে টেস্ট কেস, অবশ্যই টেস্ট কেস। তো সেটা যদি সুন্দরভাবে করতে পারে, যতটা সম্ভব শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের একটা অন্যরকম পরিবেশ, তাহলে এটা একটা আমাদেরকে সুন্দর একটা দিক নির্দেশনা আসতে পারে এখান থেকে। বুয়েট বিশেষ করে প্রকৌশল শিক্ষার শিক্ষার্থীদের নিয়ে আমরা এর আগে অতটা ভাবতাম না যে তাদেরকেও আন্দোলন করতে হবে, কিন্তু এখন ডিপ্লোমা বড় না প্রকৌশল শিক্ষার শিক্ষার্থীরা বড়, ইঞ্জিনিয়ার কারা, এইটা নিয়ে এখন একটা তর্ক বিতর্ক আসছে। এটা একটা স্থায়ী সলিউশন দরকার আসলে, সেটা সরকারও চেষ্টা করছে, একটু সময় নেবে, আশেপাশের দেশগুলিকে কি অবস্থায় আছে সেগুলি দেখে। তো এইটা যেন আর জিয়ে না রাখা হয়, এটা একটা সুন্দর, সবার জন্য গ্রহণযোগ্য একটা এমিকেবল একটা সলিউশন দরকার, মানে সবার জন্য গ্রহণযোগ্য, সুন্দর এবং একটা স্বচ্ছ একটা ন্যায় বিচার যেন হয় সেখানে, কারো প্রতি যেন পক্ষপাত না হয়, সেরকম একটা সমাধানের দিকে এগোনো দরকার। দুই পক্ষকে একটু সামান্য ধৈর্য ধারণ করতে হবে এটার জন্য। আসলে সবাই তো আমরা রাতারাতি চাই যে একদিনের মধ্যে যেন সব হয়ে যায়, এটা সম্ভব না। এগুলি পরীক্ষা নিরীক্ষা করতে হবে, স্থায়িত্ব কতখানি, যৌক্তিকতা কতখানি, এগুলি দেখতে হবে, কার দাবি কতখানি সঙ্গত সেগুলিও দেখতে হবে, পরীক্ষা নিরীক্ষা করে। কিন্তু প্রকৌশল শিক্ষার্থীরা তো আন্দোলনই আছেন, তাহলে তাদেরকে বোঝানোর কেউ কি নেই যে না, আপনারা আন্দোলনটা স্থগিত করেন, আমরা দেখছি? সরকার চেষ্টা করছে, সরকার চেষ্টা করছে, সেটা তো একটা কমিটিও করে দিয়েছে, সেটা তো তারা বলেছে যে আমরা আশেপাশের দেশের কি কি অবস্থায় আছে, কোন অবস্থায় আছে সেটা পরীক্ষা করব। শিক্ষকদেরও দায়িত্ব, আমি তো মনে করি রাজনৈতিক দলগুলিরও একটা দায়িত্ব, এটা সামাজিক শক্তিগুলিরও দায়িত্ব, গার্জেনদেরও দায়িত্ব, যে একটু ধৈর্য ধারণ করতে হবে। সব কিছুর তো একটা ভালো ফল পেতে হলে তো একটা গাছ লাগিয়ে আপনি তো রাতারাতি আশা করতে পারেন, গাছটা কি বড় হতে দিতে হবে, পরিচর্যা করতে হবে, পানি দিতে হবে, সার দিতে হবে, পরিচর্যার একটু সময় লাগবে আসলে। সেটা তরুণদের ধর্মই যেটা একটা অস্থিরতা, সেটা তাদেরকে সেভাবে মোটিভেট করতে হবে, বোঝাতে হবে। আপনি দেখেন যে তরুণরা যে রাজনৈতিক দল করেছে সেখানেও কিন্তু একটা অস্থিরতা, সেটার কারণে বিপর্যয়, সেটার কারণে ধস, সেটার কারণে অবিশ্বাস, সংশয়, হানাহানি, এবং সেগুলি একটা অপ্রীতিকর পর্যায়ে চলে যাচ্ছে। আমরা চাই না তাদের যে ঔজ্জ্বল্য ছাত্র গণ অভ্যুত্থানে যে রক্তপ্লাবী একটা অভ্যুত্থান হয়েছে, সেটার
মাধ্যমে যে পরিবর্তনটা সূচিত হয়েছে, একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্র তৈরি হয়েছে। আমরা চাই না যে তাদের যে নায়কোচিত যে ঔজ্জ্বল্য সেটা যেন ম্লান না হয়। আমরা এটা চাইব যে তারা তাদের সেটা ধরে রাখুক এবং তারা সম্মানের সঙ্গে সমাজে থাকুক এবং ভবিষ্যতের নেতৃত্ব নিজেদের মধ্যে গড়ে তুলুক। অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন, যে বিশেষ করে তাদের যে ঔজ্জ্বল্য, তারা যে নেতৃত্ব দিয়ে যুগান্তকারী একটা পরিবর্তন এসেছিল, সেই শ্রদ্ধাটা, সেই জায়গাটা যেন তৈরি থাকে। ফিকে হয়ে আসছে, সেটা দুঃখজনক, খুবই উদ্বেগজনক, আমাদের জন্য বেদনাদায়কও বটে। অবশ্যই সেটাই আমরা চাই না কোনো। আপনি রাজনৈতিক দলের কথা বললেন, প্রথম আলোতে কিছু ছবি ছাপা হয়েছে এবং শিরোনামটা আপনার কাছে পড়েছি আমি। বাসা, কারখানা ও রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়, এখানে 4টি ছবি ছাপা হয়েছে। নিবন্ধন পেতে ইসির আবেদন করা রাজনৈতিক দল একটি ও নাম আশুলিয়ার কাঠগড়ায় আমতলা এলাকায় একটি রুম, এবং আরেকটি রুমের কথা বলা হচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ শাহজাহান সিরাজের কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর কল্যাণপুরে একটা সাইনবোর্ড একটা রুমের মধ্যে। গাজীপুরের কাপাসিয়ায় দুর্গাপুর নামের একটি পোশাক কারখানা বাংলাদেশ সলিউশন পার্টির কেন্দ্রীয় কার্যালয়। এরকম কিছু আছে। তো রাজনৈতিক দল কেটে এইরকমভাবে কৌতুক মিশ্রিত অবস্থায় রাজনৈতিক দল খোলার না, এগুলি তো জাতির সঙ্গে তামাশা করার সামিল। এটা তো গ্রহণযোগ্য না কোনোভাবে। এটা খুবই অমার্জনীয় অপরাধ একটা। আপনার রাজনীতি যদি সততার মধ্যে না থাকে, স্বচ্ছতার মধ্যে না থাকে, গোষ্ঠী স্বার্থ দ্বারা একটা হিংস্রতার, ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ উদ্ধারের জন্য নৃশংস পর্যায়ে চলে যায়, অমানবিক হয়ে যায়, তাহলে সেই রাজনৈতিক দলের তো কোনো প্রয়োজন নেই। রাজনীতি যদি স্বচ্ছ না হয়, দেশটা তো অস্বচ্ছ হয়ে যাবে। আপনার কোনো বিনিয়োগ থাকবে না, কর্মসংস্থান থাকবে না, স্থিতিশীলতা থাকবে না, বাইরের পৃথিবীর কাছে সম্মান থাকবে না। তো সেটা খুবই দুঃখজনক। এটা মানে রাজনীতি যে দেউলিয়া হয়ে গেছে, ভিতরে ভিতরে যে মানে ধ্বংস হয়ে গেছে, এটা ফাঁপা হয়ে গেছে এবং এটা ভঙ্গুর এইরকম ভয়ঙ্কর একটা নৃশংস পর্যায়ে চলে গেছে, মানে আতঙ্কজনক আর কি। এই রাজনীতি দিয়ে আমাদের কি ভবিষ্যৎ? যে চিত্রটি দেখা গেল, তারা যদি রাজনৈতিক দল হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করতে যায়, এতটাই সহজ? এটা সুবিধা নেওয়ার জন্য এরকম প্রতারণার আশ্রয় নেওয়া, এগুলি ভুয়া একটা বিষয়। আপনি যেগুলি বললেন, এটা তো তথ্য প্রমাণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, তাই না? তো সেগুলি তো খুবই দুঃখজনক। এরকম রাজনীতি যদি হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের মধ্যে তো কোনো আলো দেখা যাচ্ছে না, অন্ধকারই। একেবারে শেষের দিকে বাংলাদেশের ভাবনায় শুধুই নেদারল্যান্ডস খেলা, আজকে আবার ক্রিকেট শুরু হচ্ছে। তো কি মনে হয় আপনার? আমরা আশা করব, এবং আমাদের মেয়েরাও তো খুব ভালো করছে, তাদের কিন্তু তারাও বৈষম্যের শিকার। আমরা যতই বৈষম্যহীনতার কথা বলছি, আমরা আমাদের নিজেদের মধ্যে কিন্তু সেরকম পুরুষতান্ত্রিক একটা যে সেই কি বলবো একটা আদিম মানসিকতা, সেটার থেকে বেরিয়ে আসতে ভালো আদিম মানসিকতা। আসলে একটা তথাকথিত পৌরুষত্ব দেখানোর জন্য মানে এইরকম দাপটের সঙ্গে সেরকম মানে সামন্ত একটা মানসিকতা, সেটা চেঞ্জ করা দরকার। এই মাইন্ডসেটটা বদলানো দরকার। না হলে তো নারীর প্রতি যদি আমরা শ্রদ্ধাশীল না হই, তাদের প্রতি যদি সহিংসতা এরকম অব্যাহত রাখি, তাহলে দেশ তো এগোতে পারে না। আমরা কোনো সভ্য জাতি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবো না। যেটা আপনি স্পষ্ট করে বললেন যে খেলাধুলা সব জায়গায় বৈষম্য যেন না থাকে, নারী কে পুরুষ, সেই বৈষম্যটা না করে কে যোগ্য কে অযোগ্য খেলোয়াড় হিসেবে ট্রিট করা উচিত। এখানে কোনো জেন্ডার দেখা উচিত নয়। আসলে সেটা হচ্ছে না এখনো পর্যন্ত, এটা দুঃখজনক। কিন্তু আমরা সেই পরিবর্তনগুলি তো দেখতে পাচ্ছি না। আসলে সমাজ 1 বছর হয়ে গেছে পরিবর্তনের যে আমরা একটা স্বপ্ন দেখছি, কিন্তু আমরা সেইভাবে প্রত্যাশিত গতিটা আমরা দেখতে পাচ্ছি না, সদিচ্ছাটা দেখতে পাচ্ছি। সেটাই দুঃখজনক, সেটাই উদ্বেগজনক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা শুনলেন। আবারও ক্রিকেট লড়াই আজকে নেদারল্যান্ডের সাথে বাংলাদেশের। আমরা তো আশায় আছি একটা ভালো খেলা দেখবার জন্যে। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই সময় আবারও কথা হবে। খোদা হাফেজ।